হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0 সকলকেই স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা দুপুর দুটোই ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের 7 নম্বর সেট। তো এখানে বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা করব ধীরে ধীরে, কোনো টাইপ কিন্তু বাদ যাবে না। কারণ WBCS আমরা দেখেছি কী টাইপের কোশ্চেন এসেছিল, তো সেটাকেই মাথায় রেখে কিন্তু 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বই অ্যানালিসিস করেই এখানে আমি কোশ্চেনগুলো নিয়ে আসছি। তো বুঝতেই পারছেন শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি কিন্তু এই প্র্যাকটিস সেটের মাধ্যমেই হতে চলেছে। তো এখানে 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। আর প্রত্যেকটি সেটের PDF কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, আর এটারও সেখানেই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি, যুক্ত হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:8 আছে। তো উভয় সংখ্যার সাথে 8 যোগ করলে নতুন অনুপাতটি হবে 2:5। সংখ্যাটির যোগফল কত? তো সেম টাইপের অঙ্ক কিন্তু এর আগের সেটেও আমরা করেছি, কিন্তু একটু আলাদা আছে। এখানে কিন্তু আমাদের ডিফারেন্সটা সমান করতে হবে। যে অনুপাত দুটোর যে ডিফারেন্স সেটা কিন্তু সমান নেই, তো সেই কারণেই এই কোশ্চেনটা আমি আরও একবার নিয়ে আসলাম। তো এখানে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:8 আছে এবং উভয় সংখ্যার সাথে 8 যোগ করা হচ্ছে। যোগ করলে নতুন যে অনুপাত সেটা 2:5 হয়ে যাচ্ছে। তো এর সাথে আমরা প্রত্যেকটি সংখ্যার সাথে 8 যোগ করছে, তো 3-এর সাথে যোগ করলে 2 পাবো, 8-এর সাথে যোগ করলে 5 পাবো, সেই হিসেবে কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 2-এর ডিফারেন্স 1 এবং 8 আর 5-এর ডিফারেন্স 3। এখানে তো আমরা ডিফারেন্সটা সেম পাচ্ছি না, কারণ আমরা ডিফারেন্স সেম পেলে সেটার সাথেই 8কে সমান করে দিতাম, এর আগেও আমরা দেখেছি। তাহলে এই ডিফারেন্স দুটো কিন্তু আমাদের সমান করতে হবে। তো এই ডিফারেন্স দুটো সমান করতে গেলে আমরা কি করব, এই যে অনুপাত দুটো দেয়া আছে 8 আর 3-এর ডিফারেন্স কত? 5, এবং 2 আর 5-এর ডিফারেন্স কত? 3। তো এই 3-এর সাথে উপরের অনুপাত দুটোর গুণফল এবং এই 5-এর সাথে নিচের অনুপাত দুটোর গুণফল করব। কি পাচ্ছি? 3-এর সাথে গুণ করলে ফার্স্ট অনুপাতের 9:24, আর 5-এর সাথে দ্বিতীয় অনুপাতটা যদি আমরা গুণ করি কত পাবো? 10:25, এবং এটার সাথে আমরা 8 যোগ করেছি, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে। এরপর আমরা প্রথম অনুপাতের আর দ্বিতীয় অনুপাতের ডিফারেন্সটা দেখে নেব। কত যোগ করছি? এখানে 1, আর এখানে কত হচ্ছে? 1। তাহলে এখানে আমরা 1 = 8 বলতে পারি, কারণ আমাদের কোশ্চেন সেটাই বলা আছে 8 যোগ করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 যোগ করে আমাদের এই অনুপাত আসছে, তাহলে 8 আমরা 1 করতে পারি। কোশ্চেন কি বলছে, সংখ্যাটির যোগফল, অর্থাৎ সংখ্যাটি কি কি ছিল, সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলো কি কি ছিল? 9 আর 24। 9 আর 24 যোগ করলে 33 পাই। 33-এর মান কত হবে? 1-এর মান যদি 8 হয়, 33-এর মান কত হয়ে যাবে? 8 গুণ 33 অর্থাৎ 264 হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো সেম টাইপের কোশ্চেন সেম মেথডেই করিয়েছিলাম এর আগের সেটেও। তো সেখানে কিন্তু এই যে ডিফারেন্স সরাসরি সমান ছিল, এখানে কিন্তু সমান নেই। আমরা কিন্তু এখানে সমান করে নিলাম। কিভাবে করলাম সেই কারণে কিন্তু এই কোশ্চেনটা আমি আবার নিয়ে এসেছি। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, রাম 12% ক্ষতিতে গরু বিক্রি করেছিল। যদি সে গরুটি এত টাকায় বেশি বিক্রি করতো তবে তার 12% লাভ হতো। তো ফার্স্ট লাইন অনুসারে আমরা অঙ্কটা আগে সলভ করে ফেলি। যদি 100 টাকা গরুটার দাম হতো, মানে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, 12% ক্ষতিতে যদি বিক্রি করা হতো, তাহলে 88 টাকায় বিক্রি করতো, SP সেলিং প্রাইস। এবং 12% যদি লাভ হতো, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 12% যদি লাভ হয়, 12% লাভ আর এখানে ক্ষতি, তাহলে কত টাকায় বিক্রি করবে? 112 টাকায় বিক্রি করবে। আগে বিক্রি করছিল 88 টাকায়, এখন বিক্রি করছে 112 টাকায়। কত টাকা বেশি পাচ্ছি, সেই বেশিটার মান আমাদের এখানে দেওয়া আছে। কত টাকা বেশি পাচ্ছি? 24 টাকা বেশি পাচ্ছি। 24-এর মানটাই তো এখানে বলা আছে, 7,680। তাহলে 1-এর মান কত? 320। ক্যালকুলেশন করলাম,
তাহলে এখান থেকে আমরা 100-র মান বার করব, তবেই আমরা কস্ট প্রাইস পেয়ে যাব, অর্থাৎ রাম গরুটিকে কত টাকায় কিনেছিল সেটা পেয়ে যাব। অর্থাৎ 100-র মান বার করলে কত পাই, 32-এর পর 3টে শূন্য, অর্থাৎ 32,000 টাকায় কিনেছিল। নেক্সট লাইন কি বলছে, তারপর যদি সে গরুটি 37,760 টাকায় বিক্রি করে তাহলে কত শতাংশ লাভ করবে। 32,000 টাকায় কিনেছে, 37,760 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে, প্রফিট কত হচ্ছে, এখানে বিয়োগ করলে এখান থেকে 32,000 বিয়োগ করে দেব, 5,760 হয়ে যাচ্ছে প্রফিট। পার্সেন্টেজ বার করব কিভাবে, সবসময় আমরা ক্রয় মূল্যের উপর অর্থাৎ কস্ট প্রাইসের উপর পার্সেন্টেজ বার করি। যদি 32,000 টাকা কস্ট প্রাইস হয় এবং লাভ হয় 5,760 টাকা, তাহলে পার্সেন্টেজ আমাদের লাভের পার্সেন্টেজ এটাই চলে আসবে। 3টে জিরো কাটছে, 32 দিয়ে কাটলে কত হচ্ছে 1 আর 8, অর্থাৎ এখানে আমরা মান কত পাচ্ছি, 18%। তাহলে আমাদের যদি গরুটিকে রাম 37,760 টাকায় বিক্রি করতো কত শতাংশ লাভ হতো, 18%। তো নেক্সট কোশ্চেন চলে যাব, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন কি বলছে, যদি 4 জন পুরুষ 6 জন ছেলে একটি কাজ 8 দিনে করতে পারে এবং সেম কাজ 6 জন পুরুষ 4 জন ছেলে সেম কাজ 7 দিনে করতে পারে, তাহলে একই কাজ অর্থাৎ সেই সেম কাজটি 5 জন পুরুষ 4 জন ছেলের কতদিন সময় লাগবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, 4 জন পুরুষকে পি ধরলাম এবং 6 জন ছেলেকে সি ধরলাম, একটি কাজ করছে 8 দিনে, তাহলে টোটাল কাজ কত হয়ে যাবে, লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা, টোটাল কাজ 6 জন পুরুষ এবং 4 জন ছেলে কত দিনে কাজটি করছে, 7 দিনে, গুণ 7, তাহলে টোটাল কাজ আমরা পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে সমান করে দিচ্ছি, যেহেতু সেম কাজ করছে তাহলে টোটাল কাজ আর টোটাল কাজ সমান করে দিলে এখান থেকে আমরা পি এবং সি এর অনুপাত পেয়ে যাব, রেশিও। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এখানে কত থাকবে, 2 থাকবে, এখানে কত থাকবে, 3 থাকবে। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এখানে কত থাকবে, 3 থাকবে, আর এখানে কত থাকবে, 2 থাকবে। এই দুই ক্যালকুলেশন করলাম, তাহলে 8 দিয়ে গুণ করলে কত পাবো, 16 পি, যেহেতু এখানে 2 আছে আর এখানে 3 আছে, প্লাস 24 সি ইকুয়াল টু 7 দিয়ে গুণ করলে 3 আছে অর্থাৎ 21 পি প্লাস 2 আছে 14 সি। তাহলে এখান থেকে 14টাকে আমরা সমীকরণের বাঁ পাশে নিয়ে আসছি, কত পাবো, 10 ইন্টু সি ইকুয়াল টু 16টাকে ডান সাইডে নিয়ে যাচ্ছি, 5 ইন্টু সি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে 1 জন পুরুষ ইকুয়াল টু 2 জন ছেলে, এটা পেয়ে গেলাম। তো একটি পেজ নিয়ে নিচ্ছি। তো এখানে যেটা বলছে, তো পেজ নিলে এই সাইডটা দেখতেই পাবো না পুরো, তো এখানে একটু ক্লিয়ার করলাম। এই লাস্ট লাইনটা মনে রাখবেন, এটা কিন্তু আমি লিখব। তো এখানে যেটা পেয়েছি, 1 জন পুরুষ ইকুয়াল টু 2 জন ছেলে। এখন এখানে যেটা বলছে 4 জন পুরুষ আর 6 জন ছেলে, তাহলে এখান থেকে 4 জন পুরুষ আর 6 জন ছেলে ইকুয়াল টু কতজন ছেলে সেটা আমরা বার করব, টোটাল বালকের সংখ্যাটা বার করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 জন পুরুষ ইকুয়াল টু 2 জন ছেলে, তাহলে 4 জন পুরুষ ইকুয়াল টু 8 জন ছেলে হয়ে যাবে, প্লাস 6 জন ছেলে। তাহলে এখানে টোটাল 14 জন ছেলে 8 দিনে একটি কাজ করতে পারে। তাহলে এখানে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2, এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে M1 এর মান কত হয়ে যাচ্ছে, 14 ইন্টু সি ইন্টু কত দিনে কাজটি করছে, ডি এর মান বলা আছে 8, কত ঘন্টা কাজ করছে সেটা বলা নেই, অর্থাৎ ধরে নেব 1 দিনে সেম ঘন্টায় কাজ করে, অর্থাৎ T1 আর T2-র মানটা সেম, অর্থাৎ কেটে যাচ্ছে, এবং সেম কাজ করছে তো W1 W2 সেম হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু আমাদের শেষ লাইন কি বলেছে, 5 জন পুরুষ আর
4 জন ছেলে, তাহলে এটা ইকুয়াল টু আমরা টোটাল কতজন ছেলে সেটা বার করে নেব। 1 জন পুরুষ ইকুয়াল টু 2 জন ছেলে, তাহলে 5 জন পুরুষ ইকুয়াল টু 10 জন ছেলে যোগ 4 জন ছেলে এখানে আছে, টোটাল 14 জন ছেলে কতদিনে কাজটি করতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এক্স। তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে 8। তাহলে একই কাজ 5 জন পুরুষ এবং 4 জন ছেলের কত দিনে করতে পারবে, অপশান 2 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, 8 দিনে করতে পারবে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একজন দোকানদার তার ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি মূল্য ধার্য করে। অর্থাৎ কোনো বস্তু যদি বিক্রি করতে চাই সেই বস্তুটার উপর যে টাকায় কিনেছিল তার থেকে 30% বেশি দাম মার্ক করে রাখে। অর্থাৎ মার্ক প্রাইস যদি কস্ট প্রাইস 100 টাকা হয় তাহলে মার্ক প্রাইস হবে 130 টাকা, 30% বেশি করে রাখছে এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করছে। অর্থাৎ সেলিং প্রাইস 130-এর উপর 10% ছাড় দিচ্ছে। অর্থাৎ 100 টাকা যদি 90 টাকা বিক্রি করে 130 টাকায় কত টাকা বিক্রি করবে, 130 টাকায় তাহলে 117 টাকা বিক্রি করবে। জিনিসটার কস্ট প্রাইস অর্থাৎ কিনেছিল 100 টাকায় এবং মার্ক প্রাইসের উপর 10% ছাড় দিয়ে সেটাকে বিক্রি করছে 17 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে এখানে, 117 মাইনাস 100 বাই 100 ইন্টু 100 তার পার্সেন্টেজ, অর্থাৎ এখান থেকে আমরা 17% পেয়ে গেলাম। তাহলে এই যে ফার্স্ট লাইন যেটা বলেছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দোকানদারটা 17% লাভ হচ্ছে। তারপর কি বলছে, আরও 6.5% বেশি মুনাফা অর্জনের জন্য তাকে ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিতে হবে। 17% তো লাভ করছে, আরও 6.5% লাভ করবে, অর্থাৎ টোটাল 17 যোগ 6.5 অর্থাৎ 23.5% লাভ করবে। অর্থাৎ 100 টাকা যদি কেনে 123.5 টাকায় বিক্রি করবে, তাহলে এই 130 টাকার উপর কত পার্সেন্ট ছাড় দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কত টাকা ছাড় দিচ্ছে, টোটাল 130 মাইনাস 23.5 অর্থাৎ 6.5 টাকা ছাড় দিচ্ছে। এখান থেকে এটা মাইনাস করলাম 130 থেকে 123.5 অর্থাৎ টোটাল ছাড় দিচ্ছে 6.5 টাকা। এটা আমাদের শতাংশ বার করতে হবে, পার্সেন্টেজ বার করতে হবে। পার্সেন্টেজ সর্বদাই আমরা মার্ক প্রাইসের উপর বার করব, কারণ ছাড়টা আমাদের মার্ক প্রাইসের উপরে দিচ্ছে। অর্থাৎ 130 গুণ 100 করব, তবেই পার্সেন্টেজ বার করতে পারবো আমরা। তো এখান থেকে পয়েন্ট তুললাম, নিচে 10 দিলাম, অর্থাৎ নিচে 10-এর একটা 0, 130-এর একটা 0 আর 100 দুটো 0 কাটলো, তাহলে 13 দিয়ে 65 কাটলাম, কত হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 5%। তাহলে ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিতে হবে, 65.5, আরও এক্সট্রা লাভ করার জন্য 5% ছাড় দিতে হবে। অপশান 1 এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, দুটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যা 3/4। এখানে আমরা দ্বিতীয় সংখ্যা ধরে নিচ্ছি এক্স, তাহলে প্রথম সংখ্যাটি কত হয়ে যাবে, এক্স ইন্টু 3/4। তারপর কি বলছে, যদি দুটি সংখ্যার অনন্যকের গড় 7/48 হয়, অনন্যক মানে এটাকে উল্টে দেব, তার মানে প্রথম সংখ্যার অনন্যক 1/x এবং দ্বিতীয় সংখ্যার অনন্যক 4/3x, এর গড় মানে ভাগ 2, কত বলা আছে 7/48। তাহলে এই দুইটাকে আমরা সমীকরণের এই পাশে নিয়ে গিয়ে লিখতে পারবো, অর্থাৎ উপরে 2 চলে যাবে আর নিচের থেকে এটাকে ক্যান্সেল করলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 দিয়ে কাটলাম 24, তাহলে এখান থেকে আমরা লসাগু করব, কত পাবো 3x, অর্থাৎ এখানে 3 + 4 = 7/24। 3 দিয়ে কাটলাম কত হচ্ছে 8, আর 4 আর 3 কত 7, তার মানে উপরের 7 ক্যান্সেল হবে। তাহলে এখানে এক্সের মান কত পেয়ে যাচ্ছি, এই এক্সের মান = 8, এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার এখনও বার হয়নি, প্রথম সংখ্যাটি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এক্সের মান পেয়েছি, তো দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 8, তাহলে ফার্স্ট সংখ্যা কত হবে, এখানে এক্সের মানটা বসাবো, 8 গুণ 3/4 অর্থাৎ 2 দিয়ে ক্যালকুলেশন করলে 2, অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় সংখ্যা হয়ে যাচ্ছে 6।
সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে 4 নম্বর অপশান। তো এখানে সরাসরি যে 8 বেরিয়ে গেল অপশান এ কারেক্ট করে দেবেন, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের প্রথম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, এক্স কিন্তু আমরা দ্বিতীয় সংখ্যা ধরেছিলাম। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশান 6। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দুটি সংখ্যার লসাগু এবং তাদের গসাগু 90 গুণ। দুটো সংখ্যার লসাগু তাদের গসাগুর 90 গুণ। অর্থাৎ এখান থেকে আমরা লসাগু অর্থাৎ এলসিএম ইকুয়াল টু কী লিখতে পারি? 90 ইন্টু এইচসিএফ অর্থাৎ গসাগু, এটা আমরা লিখতে পারি। ফার্স্ট সমীকরণ আসলো। তারপর কি বলছে? 1456 হলো লসাগু এবং গসাগুর যোগফল, অর্থাৎ লসাগু প্লাস গসাগু ইকুয়াল টু আমরা লিখতে পারি, অর্থাৎ এলসিএম প্লাস এইচসিএফ ইকুয়াল টু লিখতে পারি 1456। তাহলে এখান থেকে আমরা এল এর মান এই সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিলে কত পাবো? 90 এইচ প্লাস এইচ, যেটাকে আমরা একেবারে লিখছি 91 এইচ। তো এটা ক্লিয়ার করলাম। তো এটাকে আমরা একেবারে কত লিখব? 91 ইন্টু এইচ ইকুয়াল টু 1456। এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 16। তাহলে এখান থেকে আমরা এইচের মান পেয়ে যাচ্ছি কত? 16, অর্থাৎ এইচসিএফ এর মান পেয়ে গেলাম 16। তো এখান থেকে আমরা এলসিএম এর মানটা পেয়ে যাব 90 ইন্টু 16। একটি সংখ্যা বলা আছে 160, অপর সংখ্যাটি কত? আমরা এইচসিএফ এবং এলসিএম এর সূত্র অনুসারে কি জানি? লসাগু এবং গসাগুর গুণফল ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। তার মানে এখানে এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা এলসিএম এর মান বসাই 16, 90 ইন্টু 16 ইন্টু এইচসিএফ এর মান বসাই 16 ইকুয়াল টু একটি সংখ্যা বলা আছে 160 ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা ধরে নিলাম এক্স। 0 0 কাটছে, একটি 16 কাটছে, অর্থাৎ এক্স এর মান কত চলে আসছে? এখান থেকে 144 চলে আসছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? যদি একটি সংখ্যা এত আছে যেটা 88 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তাহলে 5x মাইনাস 8x এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। 5x মাইনাস 8x। তো 88 দ্বারা সম্পূর্ণভাবে কোনো সংখ্যা কখন বিভাজ্য হবে? যখন 8 এবং 11 দ্বারা পুরোপুরিভাবে বিভাজ্য হবে, তখনই সেই সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে 8 দ্বারা বিভাজ্য হতে গেলে কোনো সংখ্যা, সেই সংখ্যার লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হতে হবে, অর্থাৎ 2 3 ওয়াই, এটাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 8 দিয়ে যদি দিই, 2 দিয়ে দিলাম, 3 8 24 যাবে না, 2 দিয়ে দিলাম 16, অর্থাৎ এখান থেকে 7 থাকছে। অর্থাৎ ওয়াইয়ের মান এমন হতে হবে যাতে এটা পুরোপুরিভাবে 8 দিয়ে ভাগ চলে যায়। তাহলে ওয়াইয়ের মান যদি 2 হয়, তাহলে আমরা এখানে 9 দিয়ে দেব, 72, তাহলে পুরোপুরি ভাগ চলে যাবে। অর্থাৎ এখানে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত? 2। ওয়াইয়ের মানটা কত পেলাম? 2। তো এরপর 11 দিয়ে কখন বিভাজ্য হবে? 5x 4 2 3 2, 5 আর 4 9, 9 আর 3 12, 12 ইকুয়াল টু এক্স প্লাস 2 প্লাস 2 অর্থাৎ 4। অর্থাৎ এটাকে যদি আমরা সমীকরণের এই সাইডে নিয়ে আসি, এই মানটা ইকুয়াল টু 0 হতে হবে, বা এই যে ভ্যালু, এই যে 12 মাইনাস এক্স প্লাস 4, এটাকে সম্পূর্ণভাবে 11 দিয়ে ভাগ যেতে হবে, তবেই আমরা এই যে ডিজিট এটাকে 11 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য করতে পারবো। তাহলে এখানে 12 মাইনাস 4 কত থাকছে? 12 মাইনাস 4 8, 8 মাইনাস এক্স, তাহলে 8 মাইনাস এক্স এর ভ্যালু 0 করতে গেলে এক্স এর মান আমাদের 8 হতে হবে, তবেই এটা 0 হবে। 0 হলে আমাদের 11 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ চলে যাবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম, এক্স এর মান কত? 8, আর ওয়াই এর মান আমরা কত পেয়েছিলাম? 2। তাহলে এখানে আমরা মানটা বসাবো। এক্স এর মান 8 পেয়েছি, 5 8 40, মাইনাস ওয়াই এর মান আমরা পেয়েছি 2, তাহলে কত হয়ে যাবে? 16। 40 মাইনাস 16 কত হচ্ছে? এখানে 24। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে?
একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 4 বছরের সরল সুদের হারে প্রাপ্ত সুদে আসল অর্থাৎ অ্যামাউন্টের মান বলা আছে 600 টাকা এবং 6 বছরের সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্টের মান বলা আছে 650 টাকা। বার্ষিক সুদের হার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 4 বছরের অ্যামাউন্ট এবং 6 বছরের অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা 2 বছরের ইন্টারেস্ট পেয়ে যাব। 2 বছরের ইন্টারেস্ট অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের মান পেয়ে যাব। এসআই এর মান কত 600 650 মাইনাস 600 অর্থাৎ 2 বছর ইকুয়াল টু 50 পাবো। তাহলে 1 বছর ইকুয়াল টু কত পাবো 25 পাবো। ফার্স্ট আমরা 4 বছরের সরল সুদটা বার করে নেব সিম্পল ইন্টারেস্ট। তাহলে 4 বছরের সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাবো 24 গুণ 4 অর্থাৎ 100 পাবো। তাহলে এসআই ইকুয়াল টু PTR বাই 100, এখানে আমরা মানটা বসিয়ে দেব। এসআই এর মান কত পেয়েছি 100, পি এর মান তাহলে কত হয়ে যাবে, এখানে অ্যামাউন্টের মান দেওয়া আছে 600 আর এখানে এসআই এর মান 100, তাহলে পি এর মান কত হয়ে যাবে 500 হয়ে যাবে, কারণ এ ইকুয়াল টু পি প্লাস এসআই এটা আমরা জানি। পি এর মান বার করব, এ এর মান বলা আছে 600 আর এসআই এর মান বেরিয়েছে আমাদের 100, তাহলে পি এর মান 500 হয়ে যাবে ইন্টু এখান থেকে টি এর মান কত 4 বছর, আর এর মানটা বার করব বাই 100। দুটো জিরো ক্যান্সেল হচ্ছে এখান থেকে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 20, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাহলে আর এর মান আমাদের 5% এখান থেকে চলে আসছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে 5%। অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে দুটি সংখ্যার গুণফল বলা আছে 332, ওই সংখ্যার গসাগু যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা মানে এলসিএম। তো এখানে সরাসরি এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল 432, এটা করে দেবো। এইচসিএফ এর মান বলা আছে 12, এলসিএম এর মান কত 12 দিয়ে কাটলে 36 হয়ে যাবে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে প্রতি 40 মিনিট অন্তর দিল্লি থেকে ভোপাল পর্যন্ত বাস চলে, কত মিনিট 40 মিনিট। ভোপালের উদ্দেশ্যে শেষবার বাসটি ছেড়েছিল 15 মিনিট আগে, এখন সময় 11টা 25। ভোপালের উদ্দেশ্যে পরের বাসটি কখন ছাড়বে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন বর্তমান সময় 11টা 25, 15 মিনিট আগে বাসটি ছেড়েছিল, তাহলে পরে কত মিনিটে বাসটি ছাড়বে 40 মিনিট অন্তর অন্তর, মানে এক একটি বাসের মধ্যে গ্যাপ 40 মিনিট, 15 মিনিট আগে ছেড়েছিল, তাহলে এরপর আবার 25 মিনিট পরে বাসটি ছাড়বে। এখন যদি 11টা 25 হয় তাহলে 11টা 50-এ নেক্সট বাস ছাড়বে, তাহলে সকাল 11টা 50 এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের আমাদের টোটাল কোশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে সকলের মধ্যে এই সিরিজটা ছড়িয়ে পড়ে, যাতে সকলের একটু হলেও উপকার হয়। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে, এখানেই শেষ করব ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, গুড বাই।